বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, সংস্কারের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে বাংলাদেশ, তবে এই সরকার যেন পথ হারিয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। সমাবেশে তারেক রহমান আরও বলেন, গত 15 বছরে দেশে মাফিয়া শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। বিচার বিভাগ সহ প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদ কায়েম করেছে তারা। পতিত স্বৈরাচার পলায়ন করলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। তারেক রহমান বলেন, ইসি প্রশাসন এমনভাবে সংস্কার করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগে শোভাযাত্রা সমাবেশ করেছে বিএনপি। বরিশাল নগরীর বান্দ রোড প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, গণতন্ত্র ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করছে বিএনপি। ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। চট্টগ্রাম নগরীর দামপাড়ায় জমিয়াতুল ফালা মসজিদের সামনে সমাবেশ আয়োজন করা হয়। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করেছে দলটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে অবস্থান করছেন তা আনুষ্ঠানিকভাবে এখনো দিল্লির কাছে জানতে চায়নি ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায় 1.5 মাস পার হলেও ভারত না চাইলে সেখানে শেখ হাসিনা থাকতে পারতেন না। দিল্লি চাইছে বলে শেখ হাসিনা সেখানে অবস্থান করতে পারছেন। পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনের প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আনুষ্ঠানিকভাবে এখনো কাজ শুরু করেনি বলে জানিয়েছেন উপদেষ্টা। এক্ষেত্রে তারা গোপনীয়তা মেনে চলতে চান বলেও জানান। ইতিমধ্যেই মিশনের 3 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে। বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকার রাজনৈতিক অবস্থা নিয়ে জয়শঙ্কর বলেন, বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ উন্নত বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতেও সম্পর্ক ভালো রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় ঢাকা দিল্লির বাণিজ্যিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলেন জয়শঙ্কর। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি কথা জানান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এই অর্থ বছরে বাংলাদেশে ঋণ প্রদানের পরিমাণ বাড়াবে বিশ্বব্যাংক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরবর্তী পুনর্বাসন, বায়ুর গুণগত মান উন্নতি এবং স্বাস্থ্য খাতে এই সহায়তা দেওয়া হবে। শেখ জানান, চলমান সহায়তার পাশাপাশি আরও $1 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন করবে, যা চলমান কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এ সময় বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনতে বিশ্বব্যাংকের কাছে প্রযুক্তিগত সহায়তা চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এর জবাবে এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তার কথা জানান বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান।
যথাযথ আইনি পদক্ষেপ নিলে পাচার করা অর্থ সহজে ফেরানো সম্ভব বলে মনে করেন আইনজীবী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। দুর্নীতি প্রতিরোধ ও আন্তর্দেশীয় অপরাধ বিষয়ক জাতিসংঘের দুটি সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সব সহায়তা করতে বাধ্য সংশ্লিষ্ট দেশগুলো। আওয়ামী লীগ সরকারের সময়ে দুটি বাজেটের সমান টাকা পাচার হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর হিসেব মতে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। বিশেষজ্ঞদের পরামর্শ, এই অর্থ ফেরাতে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অধীনেই দক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন বা টাস্ক ফোর্স গঠন করার, পরে দেশীয় আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দাদের সমন্বয়ে পাচারকারী, পাচারের গন্তব্য, অর্থের পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে হবে আইনি পদক্ষেপ। সেক্ষেত্রে পাচার করা দেশেও চালাতে হবে আইনি লড়াই। পলিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, অ্যাম্বাসির মাধ্যমে এখানে সেখানে যোগাযোগ করে সময় নষ্ট করে, কিন্তু তারা শেষ পর্যন্ত রেজাল্ট পায় না। এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে আমরা কাজে লাগাবো, কিন্তু আমাদের মূল হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, লিগ্যাল যে প্রসেসিং আছে, এই প্রসেসিং এ আমাদের এগোতে হবে। বাংলাদেশ এ সংক্রান্ত জাতিসংঘের দুটি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সব আইনি সুবিধা পাবে বলেও জানান আইনজীবীরা। দেশের টাকা ব্যাংক খালি হয়ে যাচ্ছে, সেটা যাদের যাদের জানার কথা তারা কি জানতো না? তারা তো জানতো, তাও গেছে কেন? দেশে বাইরে টাকা পাঠিয়ে সেগুলোকে ব্যবহার করা বা সেগুলো অ্যাসেট করা মানুষ এক ধরনের স্বস্তির জায়গায় ছিল, কিন্তু আজকে যদি সেই স্বস্তির জায়গা থেকে অস্বস্তির সৃষ্টি করা হয়, আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশে ফিরে আসবে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির এই অধ্যাপক মনে করেন, পাচার করা অর্থ উদ্ধার হলে কেবল দেশের অর্থনীতিতে প্রভাব নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাড়বে দেশের মর্যাদা। বাংলাদেশের টাকা পাচার হওয়ার ক্ষেত্রে তারা যে লিগ্যাল স্টেপটা নিয়েছে, এটা একটা আমাদের জন্য একটা রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কালপিরিট যারা আছে, যারা ইতিপূর্বে করে আসছে, যে একটা অভ্যাস বা কালচার যেটা আছে, এই কালচারের ক্ষেত্রে একটা সিরিয়াস একটা ওয়ার্নিং হবে। কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোটি কোটি ডলার পাচার করা অর্থ ফেরানোর আইনি পদক্ষেপের কথাও জানান এই বিশেষজ্ঞ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 3 বছরে বাংলাদেশকে 400 থেকে 500 কোটি ডলার অর্থ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে আইডিবির আঞ্চলিক প্রধান নাসির সোলাইমানের এক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এই অর্থ একটি প্যাকেজের আওতায় দেওয়া হবে। 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ঋণ সহায়তা দেবে আইডিবি। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেন, ভৌত অবকাঠামো সহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে এই সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি বিদ্যুৎ খাতেও সহায়তা করবে সংস্থাটি। বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রায় $5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী আমরা। রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে $2,430 কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী এখন রিজার্ভ $2,000 কোটি ডলারের কাছাকাছি। প্রবাসী আয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, গত জুলাই থেকে আগস্টে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেলে ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1%-এরও কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। IMF এর BPM6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে,
গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু শ্যামল দত্তের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড বিকেলে স্থগিত করে আরেক হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শিক্ষার্থী জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার আলাদা মামলায় কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। পরে রমনা থানার এক হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু 10 দিন এবং ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতে আসামিদের স্বৈরাচারের দোষর বলে অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবী। সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। আদালতে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও তারা ষড়যন্ত্রের শিকার। তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আসামি প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ থেকে আটকের পর ঢাকা মহানগর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনই জাতীয় ঐকমত্য তৈরি করতে না পারলে বৃথা যাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আত্মত্যাগ। ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষই একই চেতনার বাহক। সেই চেতনা তৈরির এই বড় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে সবাইকে। ইউথ ফর পলিসির আয়োজনে মঙ্গলবার রাজধানীতে এক মতবিনিময়ে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জুলাই আগস্ট আন্দোলনের পর দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মতামত সংগ্রহ করে স্বেচ্ছাসেবী সংস্থা ইউথ ফর পলিসি। সেখানে উঠে আসে বিচার বিভাগ ও মত প্রকাশের স্বাধীনতা, অনগ্রসর মানুষের দুর্ভোগ সহ নানা বিষয়। সেই মতামতগুলো নিয়ে তারুণ্যের ইশতেহার প্রকাশ করে সংগঠনটি। এ সময় দুর্নীতির পালাবদল যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে, এই প্রসেসের মধ্যে গেলে দখলদারিত্বটাই কিন্তু কায়েম হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি, সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং ইনস্টিটিউশনগুলো পুনরায় কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে। কেন হলো কি আমরা শুনবো কখনো ভারতের দালাল এই ধরনের কথাবার্তা আসলে আমি চাই না এবং আমি জানি যে আমার কমিউনিটিতে যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু যারা আছেন কেউ আসলে এই জিনিসটা আমরা শুনতে চাই না। আমরা সবাই এটাই মনে করি যে আমরা বাংলাদেশী। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের নামে বিভাজন তৈরি করেছে। এখনই জাতীয় ঐক্যমত তৈরি না করলে দুই বৃহৎ পরাশক্তির বিরোধে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বক্তারা। বাঙালি জাতীয়তাবাদের নামে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদের সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা ওই দিকে ব্যয় করছি, যার কারণে গ্লোবালি আমরা কি রিপ্রেজেন্ট করি অন্য কোনো নেশনের কাছে আমরা এটা তুলে ধরতে পারিনি। প্রত্যাশাকে পূর্ণতা দিতে পারবেন এরকম একটা সরকার বা তাদেরকে হয়তো বা মানে জবাবদিহিতায় নিয়ে আসার জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য আমাদের হয়তো আরেকটু বেশি শক্তি আছে, যেটা আমাদের গত 15 বছরে সত্যি আমরা মনে করেছিলাম যে আমাদের তো বলারই জায়গা নাই। তারা বলেন এখনো বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে, প্রশাসনিক চেইন অফ কমান্ড তৈরি করা যায়নি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানামুখী আইনি লড়াইয়ের পর অবশেষে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটি প্রতীক পেয়েছে মাথাল। মঙ্গলবার ইসি সচিব শফিউল আজিম এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এদিকে নিজ দপ্তরে ইসি সচিব বলেছেন, কমিশন থেকে অন্য কোনো সংস্থায় এনআইডি কার্যক্রম সরিয়ে নিলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে তখনকার KM নুরুল হুদা কমিশন নিবন্ধন দেয়নি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে দলটি। তবে শেখ হাসিনা সরকারের পতন হলে গত 10 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে ইসির করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে নিবন্ধন পেয়ে যায় দলটি। নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম মঙ্গলবার গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদ হস্তান্তর করেন। মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। পুরো নিবন্ধন বিধিমালায় পরিবর্তন করা দরকার, কারণ এই যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন এবং বিধি তৈরি করা হয়েছে সেটা বাংলাদেশের যে জনগণের গণতান্ত্রিক অধিকার সে অধিকারকে ক্ষুণ্ণ করে। পূর্ববর্তী কমিশন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা আপিল থেকে সরে আসবেন। আদালতের আদেশ এবং কমিশনের অনুমোদনের সাপেক্ষে গণসংহতি আন্দোলন আজকে রেজিস্ট্রেশনের তাদের যে প্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন করেছে। ইসি সচিব সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ইসির কাছে এনআইডি বেশি সুরক্ষিত। অন্য কোথাও এনআইডি গেলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে। এটি কমিশনের আওতায় থাকা উচিত। হঠাৎ করে এনআইডিটাকে যদি আপনার অন্য কোনো নির্বাহী সংস্থার অধীনে নিয়ে যান, সেই ক্ষেত্রে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে এবং আপনার এনআইডি সেবা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়নি। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত আইন বহির্ভূত। গত 10 সেপ্টেম্বর রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো ডিও লেটারে এই সিদ্ধান্ত জানায় ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক চাপে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা। তার আগে অসহায় ছিলেন বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীতে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় জানান, জাতীয় আয় এবং মূল্যস্ফীতির হিসাবও গভীরভাবে বিশ্লেষণ করা হবে। দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি অভিযোগের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, ব্যাংকিং, কর আহরণ, অর্থ পাচার, মেগা প্রকল্প, দারিদ্র্য ও বৈষম্য। শ্বেতপত্র কমিটির তৃতীয় বৈঠকে সরকারি তথ্য গঠন, সরবরাহ ও মূল্যায়নের সঙ্গে জড়িত 24টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে বিবিএস, বিআইডিএস, এনবিআর, বিডা, বেজা, কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের জানান, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা। তবে তারা এখন সব ধরনের সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। দেবপ্রিয় জানান, শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমনভাবে কাজ করছে যেন তাদের প্রাপ্ত তথ্য উপাত্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে ব্যবহার করা যায়। পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে ইত্যাদি বিষয়, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। তিনি আরও বলেন, জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সব ধরনের চুক্তির আসল নথিপত্র পর্যালোচনা করা হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুল পরিকল্পনায় অবকাঠামো নির্মাণ দেশের জলবায়ু ঝুঁকি বাড়িয়ে তুলেছে। পরিবেশ বিরুদ্ধ উন্নয়নের ফল ভোগ করছে দেশবাসী। তাই নিজেদের সক্ষমতায় জলবায়ুর ক্ষতি মোকাবেলার সমাধান করতে পারলে কয়েক বছরের মধ্যে সুজলা সুফলা বাংলাদেশ গড়া সম্ভব। দুপুরে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই মন্তব্য করেন।
বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ওজোন গ্যাস জমা থাকে যেখানে তাকেই বলে ওজোন স্তর, যা সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে বাঁচায়। এসি, অ্যারোসল ফ্রিজ সহ নিত্য ব্যবহারযোগ্য নানা উপকরণ থেকে নির্গত সিএফসি গ্যাসে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভায় বন ও পরিবেশ উপদেষ্টা জানান, অ্যান্টার্কটিকা মহাদেশে এই ক্ষতি সবচেয়ে বেশি। উন্নত বিশ্বের ভৌগোলিক এলাকায় সৃষ্ট সমস্যাটি সমাধানে ধনী দেশগুলো খুবই তৎপর, অথচ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে অনুদান দেওয়ার বেলায় তারা উদাসীন। জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বে যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে, তা তারা কোনোদিনও দেয়নি, তার ধারে কাছেও যায়নি। কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন, সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয়। তো এইখানে আমরা আরেক রকমের বৈষম্য দেখতে পাই। আলোচনা সভায় উপদেষ্টা আরও বলেন, পরিবেশ বিমুখ উন্নয়নের ফল ভোগ করছে দেশ, তাই নিজেদের সক্ষমতায় জলবায়ু ক্ষতি মোকাবেলা করতে পারলে কয়েক বছরের মধ্যে সবুজ নির্মল বাংলাদেশ গড়া সম্ভব। দেখেন, দুপুর 12:30টায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই। তেমনিভাবে এখনই যদি জলবায়ু পরিবর্তনের জন্য আমরা না কাজ করি, আমরা আমাদের উন্নয়নের ন্যারেটিভটাকে না বদলাই, আমাদের সন্তানেরা এই উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়বে। আলোচনা সভা শেষে ওজোন দিবস নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরদেহ দাফন নিয়েও পড়তে হয় আওয়ামী লীগ ও পুলিশের হুমকিতে। বলছি, 19 জুলাই রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলনে নিহত সাব্বির ইসলাম সাকিবের কথা। দুপুরে শেখ হাসিনা ও তার কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার নির্দোষ বাবা জানান, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসা। এ নিয়ে মোট 9টি অভিযোগ দায়ের হলো। গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে নিজেকে আটকে রাখতে পারেনি বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী সাব্বির ইসলাম সাকিব। বোনের বাসায় বেড়াতে আসার নাম করে 19 জুলাই রাজধানীর উত্তরায় যোগ দেন ছাত্র আন্দোলনে। ঘাতকের 5টি বুলেট ভেদ করে তার শরীর। সাকিবের মরদেহ নিয়েও তৈরি হয় টালবাহানা। চুপচাপ বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মরদেহ বাড়ি নেয়ার পথে গাড়িতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 40 মিনিটের মধ্যে দাফনের নির্দেশ দেয় পুলিশ। হাজার হাজার মানুষ আসে, আমাদের গাড়িটা ভাঙচুর করে। আমার ভাইয়ের ডেড বডির উপরে কাঁচ আর কাঁচ। আমার ছোট ছোট 2টা বাচ্চা মা মা করে চিল্লাচ্ছে। আমাদের মাত্র 40 মিনিট টাইম দিয়েছে এর ভিতরে দাফন কাফনের কাজ করতে, তা নাহলে লাশ নিয়ে যাবে। এর ভিতরে আমরা বলি যে আমাদের যে আমার মা আমার আব্বা তারা একটু দেখুক, আমরা একটু দেখি। এইটা আসলে একটা হৃদয় বিদারক। আমাদের কোনো আত্মীয় স্বজন দেখতে পাইনি লাশটা। আমার ভাইয়ের একটাই মাত্র ছেলে, আসলে আমরাও লাশটা দেখতে পাইনি। পুলিশের ওপর আর ভরসা নেই নিহত সাকিবের পরিবারের। চান নিরপরাধ কেউ যেন হয়রানির মধ্যে না পড়েন। আমরা থানায় বা কোর্টে কোনো কেস করিনি, ওখানে গেলে পুলিশের লোকজনকে হয়রান করবে। যারা দোষী না, নির্দোষ লোক বিপদে পড়বে। আমরা চাই যে যাতে কোনো নির্দোষ লোক কোনো বিপদে না পড়ুক, যারা শুধুমাত্র দোষী তাকে বিচার হোক। এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সব আন্দোলনকারীর শহীদের মর্যাদা চান সাকিবের পরিবার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 60 স্ট্রাইকস টি10 টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই টুর্নামেন্টে আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস আর তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। পিএসএল এর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অংশীদার হিসেবে এনএলসিতে নাম লিখিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। পাকিস্তানের 2 সাবেক ক্রিকেটার দলটির প্রধান 2 ভূমিকায়, মঈন খান টেক্সাসের কোচ আর অধিনায়ক শহীদ আফ্রিদি। সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হেড কোচ হাই প্রোফাইল মিকি আর্থার। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।